আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্ট্রোকের পরে অনেকে ভেবে থাকেন তিনি হয়তোবা সুস্থ স্বাভাবিক জীবনে যেতে পারবেন না। কিন্তু এটি একটি ভুল ধারণা। আপনি যদি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবেন। একজন স্ট্রোকের পেশেন্টে অনেক ধরনের সমস্যা হতে পারে। তার প্যারালাইজড হতে পারে যে কোনো একটি হাত কিংবা পা, কিংবা ২ হাত কিংবা ২ পা, কিংবা ২ হাত পা এবং ২ পা একসাথে। এবং পেশেন্টের মাংসপেশিগুলো অনেক দুর্বল থাকে। পেশেন্ট ভারসাম্য রক্ষা করতে পারেন না। তিনি চলাচল করতে পারেন না। খাবার গিলতে তার সমস্যা হয়। কথাগুলো জড়িয়ে আসে, কথা বলতে পারেন না। অনেক সময় দেখা যায় মুখ একদিকে বাঁকিয়ে যাচ্ছে এবং তার সাথে তো তার মানসিক অশান্তি এবং মানসিক যে হতাশা এটি তো রয়েছেই। রোগীরা যখন আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসেন, তখন আমরা তার এমআরআই কিংবা সিটি স্ক্যান রিপোর্টগুলো দেখি এবং তার ব্রেনের আসলে কোথায় রক্তক্ষরণ হয়েছে কিংবা ব্লকেজ হয়েছে সেটি আইডেন্টিফাই করি এবং তার আসল কি সমস্যা সেটিকে আগে নির্ধারণ করতে হয় এবং সেটি আসলে কতটা তার জন্য ক্ষতিকর এবং ব্রেনের কোন জায়গাটা অ্যাফেক্টেড হওয়ার কারণে অর্থাৎ আক্রান্ত হওয়ার কারণে তার কি ধরনের সমস্যা হচ্ছে সবকিছু আমরা অ্যাসেসমেন্ট করি। এই সমস্ত কিছু অ্যাসেসমেন্ট করার পরে আমরা পেশেন্টের ব্রেন স্টিমুলেশন দিয়ে থাকি। অনেকেই আছেন যারা এক্সারসাইজ করাচ্ছেন কিন্তু পেশেন্টের খুব একটা ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না। কারণ পেশেন্টের এইখানে শুধু মাংসপেশির সমস্যা নয়, এটির কিন্তু মূল সমস্যা আসলে ব্রেন থেকে আসছে। যখন আমি ব্রেনের স্টিমুলেশন অর্থাৎ ব্রেনকে ত্বরান্বিত করব তখন পেশেন্টের একটি চমৎকার রেজাল্ট দেখতে পারবো। পেশেন্টকে আমরা ব্রেন স্টিমুলেশনের পাশাপাশি ফাংশনাল যে রিহ্যাবিলিটেশন প্রোটোকল থাকে সেটিও মেনটেন করে থাকি। পেশেন্টের ভারসাম্য রক্ষা করা, তার হাঁটা চলার কিভাবে করতে পারবেন সেটিকে মাথায় রেখে এবং পেশেন্ট যখন স্ট্রোক হন তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা বেড রিটার্ডেড হয়ে যান অর্থাৎ বিছানায় পড়ে যান এবং তারা বাথরুমে যেতে পারেন না। এই সমস্যাগুলো নিয়ে পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন তখন আমরা তার সিটি স্ক্যান এমআরআই রিপোর্টগুলো দেখি এবং তার ব্রেনের আসলে কোন জায়গায় অ্যাফেক্টেড হয়েছে এবং কতটুকু ক্ষতি হলো সেইগুলো আমরা নির্ধারণ করি এবং পেশেন্টের যে ধরনের সমস্যা থাকেন সেই সমস্যার উপরে ভিত্তি করে আমরা তার ব্রেনের স্টিমুলেশন দিয়ে থাকি। অনেকেই দেখবেন দিনের পর দিন এক্সারসাইজ করাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। কারণ অনেকেই ভেবে থাকেন এই কি হয়তোবা মাংসপেশির সমস্যা, কিন্তু এটি কিন্তু আসলে মাংসপেশির দুর্বলতার বিষয় নয়। এটি আসলে ব্রেনের সমস্যা। যখন আমি ব্রেনকে স্টিমুলেট করতে পারবো, ত্বরান্বিত করতে পারবো, তখনই একমাত্র আমি চমৎকার একটি রেজাল্ট পাবো। এখানে ব্রেন স্টিমুলেশনের পাশাপাশি ফাংশনাল রিহ্যাবিলিটেশন করা হয়, যার মাধ্যমে একজন পেশেন্ট হাঁটা চলা করা, ভারসাম্য বজায় রাখা এবং তার যে কথা বলার যে জড়তা এগুলো সবকিছু রিকভার করতে পারেন। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন এবং তারা আমাদেরকে বলেন আসলে ফিজিওথেরাপি স্ট্রোকের কতদিন পরে শুরু করব। আমরা বলে থাকি যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি শুরু করতে হবে। স্ট্রোক হওয়ার পরে প্রতিটি মুহূর্তেই খুব ইম্পর্টেন্ট, প্রতিটি মুহূর্তেই গুরুত্বপূর্ণ। কোনো কারণে যদি পেশেন্টের ফিজিওথেরাপি দেরি করে শুরু করা হয় তাহলে কিন্তু তার সুস্থতা ততটাই দেরি হবে। তাই দেরি না করে ফিজিওথেরাপির চিকিৎসা যত দ্রুত সম্ভব শুরু করে দেওয়া উচিত। এবং ফিজিওথেরাপি চিকিৎসার সময় পেশেন্টদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনার কাছের মানুষ যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন। ধন্যবাদ।